বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোকে কিভাবে আমরা ঢেলে সাজাতে পারি। আপনাদের আজকে একটি নাম বলবো, স্টাক্সনেট। 2010 সালে ইরানের বেশ কয়েকটি পরমাণু স্থাপনার সেন্ট্রিফিউজ নষ্ট হয়ে যায় এবং ইরানের বিভিন্ন স্থানে তেলের পাইপলাইন ধ্বংস হতে থাকে। তারপর বিষয়টা শুধু ইরানে সীমাবদ্ধ থাকেনি, পাশের আজেরবাইজান, তুরস্ক এবং আরও কয়েকটি দেশে। একই ধরনের দুর্ঘটনা ঘটার পর হংকং ভিত্তিক একদল সাইবার বিশেষজ্ঞ এসব দুর্ঘটনার জন্য একটি ভাইরাসকে দায়ী করেন। তারা ভাইরাসটির নাম দেন স্টাক্সনেট। স্টাক্সনেট মূলত আমেরিকান সিআইএ তৈরি করেছিল ইরানের পরমাণু কেন্দ্রের সেন্ট্রিফিউজ ধ্বংস করতে। আজ আমি স্টাক্সনেটের উদাহরণ দিয়ে বলবো কিভাবে আন্তর্জাতিক গোয়েন্দা কার্যক্রম কাজ করে এবং এই একই কায়দায় আমরা কিভাবে আমাদের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-কে ঢেলে সাজাতে পারি। আমি জাহিদ হাসান জুয়েল থাকছি আজকের রাজনৈতিক বিশ্লেষণে, সঙ্গেই থাকুন। বর্তমান দুনিয়ায় এসপিওনাজের বেশ কয়েকটি পরিচিত শব্দ হলো হিউমিন্ট, সিগিন্ট, আইমিন্ট, ফিনিন্ট, ওসিন্ট। প্রথমটা হিউম্যান ইন্টেলিজেন্স, যা সরাসরি মানুষের দ্বারা গোয়েন্দা কার্যক্রম, এখনও গোয়েন্দা তথ্য সংগ্রহের সবচেয়ে কার্যকরী মেথড। পরেরটা হলো সিগন্যাল ইন্টেলিজেন্স, যাদের কাজ ডিজিটাল মাধ্যমে শত্রুর কমিউনিকেশনে আড়ি পাতা। পরেরটা হলো ইমেজারি ইন্টেলিজেন্স। ইরানের স্টাক্সনেট হামলার পেছনে বড় ভূমিকা ছিল এই ইমেজারি ইন্টেলিজেন্সের। ইরানের রাষ্ট্রীয় টিভি কিছুদিন পরপরই নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে তাদের পরমাণু কর্মসূচি নিয়ে রিপোর্ট করত। সিআইএর বিশ্লেষকরা তখন সেসব ভিডিও আর ছবি গবেষণা করে ইরানের সেন্ট্রিফিউজগুলোর মডেল চিহ্নিত করেন। সিআইএ বুঝতে পারে এই মডেলের সেন্ট্রিফিউজের তাপ নিয়ন্ত্রণ করে এক ধরনের মাইক্রো কম্পিউটার। তারা স্টাক্সনেট নামে একটি শক্তিশালী ভাইরাস বানায়, যার কাজ ছিল এই মাইক্রো কম্পিউটারকে আক্রমণ করা, তাপের পরিবর্তন ঘটিয়ে সেন্ট্রিফিউজগুলোকে বিস্ফোরণ ঘটানো। এই যে পুরো প্রক্রিয়াটা একদম ওপেন সোর্স ইন্টেলিজেন্স থেকে শত্রুর দুর্বলতা খুঁজে বের করে এভাবে কাজ করা, এটাকে বলে প্রতিরক্ষা গোয়েন্দা কার্যক্রম। প্রতিরক্ষা গোয়েন্দা, ডিফেন্স ইন্টেলিজেন্স, হলো জাতীয় নিরাপত্তার হার্ড পাওয়ার উপাদান। এটি সশস্ত্র বাহিনীর শক্তি, প্রযুক্তি ও প্রস্তুতির সাথে সরাসরি সম্পর্কিত। ডিজিএফআই যদি প্রকৃত অর্থে সামরিক আধুনিকীকরণে ভূমিকা রাখতে চায়, তবে এর কাজ হওয়া উচিত প্রযুক্তি নির্ভর গোয়েন্দা সক্ষমতা, সিগন্যাল ইন্টেলিজেন্স, স্যাটেলাইট ইমেজরি, সাইবার সার্ভেইলেন্স বৃদ্ধি করা, যাতে আমরা সিআইএর মতো এইভাবে ওপেন সোর্স ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে তাদের উপর কার্যকরী হামলা চালাতে পারি। ফিরে আসি ইরানে। আমেরিকান ওপেন সোর্সকে কাজে লাগানোর পর দেখলো নাতাঞ্জে আসলে ইন্টারনেট ব্যবহার করে প্রবেশ করা সম্ভব না, কারণ অনগ্রাউন্ড তাদের কোনো লোক নেই। এই জায়গায় আসে আন্তর্জাতিক ও ট্রান্সফ্রন্টিয়ার ইন্টেলিজেন্স। আজকের বিশ্বে গোয়েন্দা কার্যক্রম কেবল অভ্যন্তরীণ নয়, বরং এটি বহির্বিশ্বের সাথে জটিল নেটওয়ার্কে সংযুক্ত। যুক্তরাষ্ট্রের সিআইএ, যুক্তরাজ্যের MI6, অস্ট্রেলিয়ার ASIS এবং কানাডার CSIS, এই চারটি সংস্থা ইরানের ইস্যুতে আমেরিকার নেতৃত্বে 12টি দেশের গোয়েন্দা সংস্থা ইরানের উপর নজরদারি করে। জার্মান গোয়েন্দা সংস্থা BND সিআইএনকে জানায় ইরানের একজন পরমাণু গোয়েন্দা নিয়মিত হংকং আসেন। সিআইএ সেই ইরানি বিজ্ঞানীকে অনুসরণ করে হংকং আসে এবং তার ল্যাপটপে স্টাক্সনেট ইনস্টল করে দেয়। তবে সেই বিজ্ঞানী তার এই ল্যাপটপটি কোনো কারণে নাতাঞ্জে নিয়ে যায়নি। ফলে আমেরিকা এবার মোসাদের সাহায্য চায়। মোসাদের একজন অ্যাসেট তখন নাতাঞ্জের ভেতর ছিল। মোসাদ তাকে পেন ড্রাইভে করে স্টাক্সনেট দেয় এবং সেই এজেন্ট সফটওয়্যারটি নাতাঞ্জে ইনস্টল করে দেয়। ইরান তখন 12,000 সেন্ট্রিফিউজ হারায়। পুরো ঘটনাটি ট্রান্সফ্রন্টিয়ার ইন্টেলিজেন্সের চমৎকার একটি উদাহরণ। বাংলাদেশ যদি সত্যিকার অর্থে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে চায়, তবে ডিজিএফআই-এর উচিত সার্ক, বিমস্টেক বা UN পিসকিপিং ইন্টেলিজেন্স নেটওয়ার্কের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা জোরদার করা। আমাদের রয়েছে বিদেশের মাটিতে বিশাল বাংলাদেশি ডায়াসপোরা। আমরা এসব সহযোগিতার ক্ষেত্রেও কিন্তু তাদের কাজে লাগাতে পারি। ডিজিএফআই-এর একটি ডেডিকেটেড আন্তর্জাতিক ও ট্রান্সফ্রন্টিয়ার ইন্টেলিজেন্স পুরো বিষয়টি দেখবে। এই ডিফেন্স আর আন্তর্জাতিক ও ট্রান্সফ্রন্টিয়ার ইন্টেলিজেন্স একসাথে কাজ করবে স্ট্র্যাটেজিক বা কৌশলগত গোয়েন্দা কার্যক্রমের সাথে। কোনো রাষ্ট্রের গোয়েন্দা কাঠামোর মেরুদণ্ড হলো কৌশলগত গোয়েন্দা, স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স। এটি কেবল যুদ্ধ প্রতিরোধ বা ষড়যন্ত্র উদ্ঘাটনের উপকরণ নয়, বরং রাষ্ট্রের ভবিষ্যৎ নিরাপত্তা, অর্থনীতি, কূটনীতি ও প্রযুক্তিগত অবস্থান নির্ধারণের মূল বিশ্লেষণ ভিত্তি। একটি উন্নত কৌশলগত গোয়েন্দা কাঠামো রাষ্ট্রের নীতি নির্ধারকদের আগাম সতর্কবার্তা প্রদান করে, যাতে তারা দ্রুত ও বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিতে পারেন। বিশ্বে যত বড় কূটনৈতিক সিদ্ধান্তই হোক, তা হয় না গোয়েন্দা বিশ্লেষণ ছাড়া। মার্কিন যুক্তরাষ্ট্রের সিআইএ, ব্রিটেনের MI6, রাশিয়ার SVR বা ভারতের তাদের প্রধান শক্তি সামরিক ক্ষমতা নয়, বরং কৌশলগত তথ্য বিশ্লেষণ ও সিদ্ধান্ত সহায়তা ক্ষমতা। বাংলাদেশের ডিজিএফআই-কেও তাই শুধু প্রতিরক্ষা তথ্য সংগ্রহক সংস্থা হিসেবে না দেখে, বরং এটিকে স্ট্র্যাটেজিক অ্যানালিসিস অ্যান্ড পলিসি সাপোর্ট সেন্টার হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের কৌশলগত গোয়েন্দা কার্যক্রম হবে জাতীয় নিরাপত্তা ঝুঁকি বিশ্লেষণ, আগাম সতর্কবার্তা, ব্যবস্থা প্রদান। বাংলাদেশের নিরাপত্তা এখন আর শুধু সীমান্ত বা সামরিক শক্তির উপর নির্ভরশীল নয়, বরং এখানে একটি বহুমাত্রিক নিরাপত্তা কাঠামোর প্রয়োজন, যা সাইবার হামলা, জলবায়ু উদ্বাস্তু, খাদ্য সংকট, মাদক পাচার বা সীমান্ত অস্থিতিশীলতা ঠেকিয়ে দিবে। 2017 সালে রোহিঙ্গা সংকট শুরু হওয়ার আগে মিয়ানমারের রাখাইন অঞ্চলে মুসলিম নিপীড়ন প্রাথমিক রিপোর্টগুলো আন্তর্জাতিক মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু কোনো কার্যকর গোয়েন্দা বিশ্লেষণ বা কৌশলগত পূর্বাভাস না থাকায় বাংলাদেশ বুঝতে পারেনি যে
প্রায় 7 লাখ শরণার্থী হঠাৎ সীমান্তে ঢুকে পড়বে। একটি শক্তিশালী স্ট্র্যাটেজিক থ্রেড ডিভিশন থাকলে এই পরিবর্তনের আভাস আগে থেকেই পাওয়া যেত এবং সীমান্ত নিরাপত্তা, খাদ্য ও আশ্রয় প্রস্তুতি আগে থেকেই পরিকল্পনা করা যেত। এই ইউনিটের কাজ হবে থ্রেট ম্যাপিং, অর্থাৎ কোন অঞ্চল থেকে কোন ধরনের ঝুঁকি আসতে পারে তা আগাম মানচিত্রায়ন করা। কৌশলগত গোয়েন্দারা ভূ রাজনৈতিক বিশ্লেষণ করে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে বাংলাদেশের অবস্থান রাখতে সাহায্য করবেন। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এবং ভারতের নর্থ ইস্ট কানেক্টিভিটি প্রকল্প উভয়কেই বাংলাদেশ কৌশলগতভাবে ব্যালেন্স করছে। কিন্তু এই ব্যালেন্স বজায় রাখতে হলে প্রয়োজন গভীর ভূ রাজনৈতিক বিশ্লেষণ। DGFI এর একটি জিও স্ট্র্যাটেজিক অ্যানালিসিস উইং নিয়মিতভাবে দক্ষিণ এশিয়া ও বঙ্গোপসাগর কেন্দ্রিক বিশ্লেষণ করে প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে সরবরাহ করতে পারে। এমন বিশ্লেষণ যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিল NIC এর মতো স্ট্র্যাটেজিক আউটলুক রিপোর্ট আকারে প্রকাশিত হতে পারে, যেখানে ভবিষ্যৎ 5-10 বছরের আঞ্চলিক হুমকি ও সুযোগের পূর্বাভাস থাকবে। যেমন ভারতীয় নৌবাহিনী যখন আন্দামান দ্বীপে তাদের উপস্থিতি বাড়াচ্ছে, সেটি মেরিটাইম ইন্টেলিজেন্স বিশ্লেষণ দ্বারা বুঝতে হবে। চীনা বিনিয়োগ যদি বাংলাদেশের কৌশলগত বন্দর এলাকায় যেমন পায়রা, চট্টগ্রাম বৃদ্ধি পায়, তাহলে তার ডিফেন্স ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করতে হবে। এমনকি মালদ্বীপের সরকার পরিবর্তন বা মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের মতো ঘটনা বাংলাদেশের নিরাপত্তা নীতিতে সরাসরি প্রভাব ফেলতে পারে। তারা অর্থনৈতিক ও পরিবেশগত গোয়েন্দা রিপোর্ট প্রদান করবে, কারণ বর্তমানে নিরাপত্তার একটি নতুন ধারণা এসেছে, ইকোনমিক অ্যান্ড এনভায়রনমেন্টাল সিকিউরিটি। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, কৃষি উৎপাদনে পতন অথবা রেমিটেন্স নির্ভর অর্থনীতির অস্থিতিশীলতা এসবই জাতীয় নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। কৌশলগত গোয়েন্দা ইউনিট এসব নিয়ে কাজ করবে। যদি একটি ইকো ইন্টেলিজেন্স সেল আগেই বিশ্লেষণ করত যে যুদ্ধের ফলে কোনো খাদ্য সামগ্রী সংকটে পড়তে পারে, তবে আগে থেকেই খাদ্য আমদানি কৌশল তৈরি করা যেত। এই যে স্টাক্সনেটের গল্প বললাম, এটা আমাদের শিখিয়েছে যে যুদ্ধ এখন অস্ত্রের নয়, কোডের। একটি ক্ষুদ্র সফটওয়্যার ভাইরাস কিভাবে একটি দেশের পরমাণু কর্মসূচি অচল করে দিতে পারে। বাংলাদেশও এখন সাইবার ঝুঁকির মুখে। প্রতিনিয়ত সরকারি ওয়েবসাইট, ব্যাংক সার্ভার, এমনকি জাতীয় বিদ্যুৎ গ্রিডে আক্রমণের চেষ্টা হয়। সম্প্রতি পাক ভারত যুদ্ধে সাইবার ওয়ারফেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ভারত বা পাকিস্তানের তুলনায় আমাদের সাইবার নিরাপত্তা অফেন্সিভ ক্যাপাবিলিটি খুবই সীমিত। এই যুগে সাইবার গোয়েন্দা বা সাইবার ইন্টেলিজেন্স হয়ে উঠেছে রাষ্ট্রের চতুর্থ প্রতিরক্ষা স্তম্ভ। তাই DGFI এর অধীনে একটি সাইবার ওয়ারফেয়ার অ্যান্ড ইনফরমেশন অপারেশনস উইং গঠন করা অপরিহার্য। এদের কাজ হবে রাষ্ট্রীয় অবকাঠামোর উপর সাইবার আক্রমণ প্রতিরোধ, প্রতিপক্ষ রাষ্ট্র বা গোষ্ঠীর তথ্যযুদ্ধ কৌশল বিশ্লেষণ এবং ডিজিটাল এসপিওনেজ সিমুলেশন পরিচালনা করে নিরাপত্তা দুর্বলতা চিহ্নিত করা। ইসরায়েলের ইউনিট 8200 বা আমেরিকার NSA প্রতিনিয়ত সাইবার অফেন্সিভ সিমুলেশন চালায় নিজেদের সুরক্ষা পরীক্ষা করতে। বাংলাদেশও যদি এই ধরনের সক্ষমতা অর্জন করে, তবে একদিন হয়তো নিজস্ব সাইবার কমান্ড সেন্টার থেকে শত্রুর তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারবে। বাংলাদেশের সর্বগ্রাসী রাজনীতির একটি বাজে দিক হলো, আমাদের দেশের রাজনীতিবিদরা ক্ষমতা পেলে গোয়েন্দা সংস্থাগুলোকে পার্সোনাল বাহিনীর মতো ব্যবহার করেন। আমাদের এই দুষ্ট চক্র থেকে বের হতে হবে। এক্ষেত্রে ভালো হয় আমেরিকার সিনেট ইন্টেলিজেন্স কমিটির মতো একটি গভর্নিং বডি বানিয়ে সংস্থাগুলোর কাজ মনিটর করা যেতে পারে। আজকের দিনে গোয়েন্দা কার্যক্রম পরিচালিত হয় কিভাবে জানেন? অধিকাংশ মানুষের জেমস বন্ড দেখে ধারণা গোয়েন্দা কার্যক্রম অনেকটা স্পাই মুভিগুলোর মতো, কিন্তু দিন শেষে গোয়েন্দা কার্যক্রম পরিচালিত হয় খুব রিয়েলিস্টিক কিছু লক্ষ্যকে সামনে রেখে। 21 শতকের গোয়েন্দা যুদ্ধ আর গোপনে গুপ্তচর পাঠানোর মাধ্যমে সীমাবদ্ধ নয়। এখন যুদ্ধ হয় তথ্যে, সাইবার স্পেস, অর্থনীতিতে, এমনকি জলবায়ু ইস্যুতে। বাংলাদেশও কিন্তু এ ধরনের গুপ্তচর বৃত্তির মারাত্মক ঝুঁকিতে আছে। আমাদের পুরো মিডিয়া গুজব নির্ভর এবং কোনো সরকারি সংস্থার প্রতি মানুষের আস্থা নেই। ফলে আমাদের সিকিউরিটি নিয়ে নতুন করে ভাবতে হবে। আজ এখানে যে আলোচনা করলাম, আমাদের গোয়েন্দা সংস্থা বিশেষ করে DGFI-কে এভাবে সাজিয়ে স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স এজেন্সির আদলে সাজালে আমাদের প্রতিরক্ষা আন্তর্জাতিক মান লাভ করবে বলে আমার বিশ্বাস। দর্শক, আজ এই পর্যন্তই। কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।